জামাত শিবিরের বিরুদ্ধে অতি রাজনীতি করতে যেয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সাথী জনাব মাহফুজ আলম ফেঁসে গেছেন। এখন তিনি আক্ষেপ করছেন। এই আলোচনা আমরা কেন করছি? এটা একটা শিক্ষা যে অতি পাকনামি করার ফল ভালো হয় না। রাজনীতিতে একটা বেসিক গ্রামার মানা উচিত। আপনি রাজনীতি করবেন, আপনি একটা দল বা আদর্শের বিরুদ্ধে থাকতে পারেন, আপনি সেই আদর্শের বিরুদ্ধে রাজনীতি করবেন, আপনার আদর্শ প্রতিষ্ঠার রাজনীতি করবেন, বা আপনি একটা দল করলে সেই দলকে ক্ষমতায় নেওয়ার চেষ্টা করবেন, কিন্তু প্রতিপক্ষ একটা দল যাতে ক্ষমতায় যেতে না পারে সেই চেষ্টাও আপনি করবেন। কিন্তু যদি লিমিট ক্রস করেন তাহলে সমস্যা। লিমিট ক্রস করতে গেলে আপনার আমসালা সব যেতে পারে। সাবেক উপদেষ্টা মাহফুজ তিনি একসময় শিবির করতেন, ঠিক আছে, একসময় শিবির করলে যে তাকে জামাত করতে হবে নট নেসেসারি। একসময় শিবির করে তিনি পরবর্তী বাম হতে পারেন, এটা তার অধিকার, এ বিষয়ে কোনো আপত্তি নেই। তিনি নতুন ধারা রাজনীতি সবকিছু করতে পারেন। কিন্তু মাহফুজের রাজনীতিটা ছিল এরকম যে আমি শিবির করতাম, ওটা ভুলে যেতে চাই, আর শিবিরকে কোপাতে হবে, জামাতকে কোপাতে হবে, এদেরকে আবার সেই ৭১-এর গণহত্যার জন্য বিচারের মুখোমুখি করতে হবে, এদেরকে আবার নিষিদ্ধ করতে হবে, এদের রাজনীতি করতে দেওয়া যাবে না। এই যে লিমিট ক্রস করা, যার ফল এখন মাহফুজ পাচ্ছে। জামাত বিরোধিতা করা কোনো অন্যায় নয়। দেখেন, যেমন আমি যে এই আলোচনা করি, আপনি কি জানেন যে জামাতের মধ্যে একটা বিরাট অংশ আমাকে প্রতিনিয়ত গালি দেয় এবং কুৎসা রটায়? এমনকি জামাতের কর্মপরিষদ কিংবা যদিও কেন্দ্রীয় নেতাদের মধ্যে কম, তারা অনেকে বুঝে আমাদের প্রয়োজনীয়তা, কিন্তু লোকাল পর্যায়ের জেলা মহানগরী বিভিন্ন জায়গায় সারাদিন কুৎসা রটনা করে যে অমুক এ তো জামাতের জন্য ক্ষতিকর। এই শ্রেণীর বা অথবা যারা বিভিন্ন সিন্ডিকেটের সদস্য, যারা জামাত থেকে ২-৪ পয়সা মারতে পারে, বা এই জামাতকে এইভাবে একটা অ্যাজ ইউজুয়াল গতানুগতিক সংগঠন রাখা, জবাবদিহিতাহীন একটা সংগঠন এইভাবে রাখলে তাদের রুটি রুজি ঠিক থাকে, তাদের পোস্ট পজিশন থাকে, জবাবদিহিতা করতে না হয়। আমরা জবাবদিহিতার মুখোমুখি করি, ব্যর্থতা নিয়ে কথা বলি, এতে তারা লজ্জা পান, বিব্রত বোধ করেন। এরকম একটা বিরাট গোষ্ঠী আছে যারা নিয়মিত বলেন, এমনকি তাদের প্রোগ্রামেও বলেন, আমরা জানি সব, যে সুলাইমানরা এরা তো জামাতের জন্য আসলে ক্ষতিকর। অথচ এই গাধাগুলো জানে না আমরা দিন রাত খেয়ে না খেয়ে সারাক্ষণ যে ন্যারেটিভ নির্মাণ করি বা যা করি, এটা পুরোটাই জামাতের পক্ষে যায়। হয়তোবা আমাদের কাজের ৯৯% জামাতের পক্ষে যায়, জাস্ট ১% বা 0.01% জামাতের ২-৪ জন নেতার বিরুদ্ধে যায়। অধিকাংশ ক্ষেত্রে জামাতের কোনো লোকজন কোনো কাজ করলে সেটা আমরা ডিফেন্ড করার চেষ্টা করি, যতক্ষণ পর্যন্ত না সেটা মোটামুটি ডিফেন্ড করা যায়। তারপরও এই গর্ধবগুলো বলে যে আমরা নাকি ক্ষতি, মানে ও বোঝেই না, গাধা, রাজনীতি বোঝে না। কিন্তু হ্যাঁ, তারা মনে করে এটা করুক, এটা তাদের অধিকার, এটা তাদের ব্রেন শর্ট থাকে না, ওইরকম ব্রেন শর্ট, শর্ট ব্রেনের লোক বলে। মানে আমি চিন্তা করি যে এদের ব্রেনটা কি, এরা নাকি বড় বড় নেতা জেলা মহানগর পর্যায়ে, এরা আমার মতো লোক ক্ষতিকর না উপকারী এইটা নিয়ে চিন্তা ভাবনা করে। অথচ এই গাধাগুলো, আমি গাধা বলতে বাধ্য, কারণ এই ধরনের গাধা যতদিন পর্যন্ত জামাতে থাকবে, জামাত ক্ষমতার ধারে কাছেও যেতে পারবে না, বরং এখন বিরোধী দল, সামনে বিরোধী দলও থাকতে পারবে না এই গাধামি সংশোধন না করলে। যেখানে তাদের চিন্তা করা উচিত ভারত নিয়ে, আমরা সারাক্ষণ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করি, ভারত ইসরায়েলের ষড়যন্ত্র নিয়ে চিন্তা করবে, গবেষণা করবে যে ভারত আমাদের জন্য কতটুকু থ্রেট। ইসরায়েল তো র এবং মোসাদ বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, এই জায়গায় কি করা যায়। আওয়ামী লীগ বিভিন্ন ফরম্যাটে ফিরে আসতে চাচ্ছে, আওয়ামী লীগ ফিরে আসতে জামাতের খবর আছে। এই সব বিষয় নিয়ে, বৈশ্বিক আধিপত্যবাদ নিয়ে কথা বলবে, চিন্তা করবে যে আমাদের জন্য তো এরকম বিপদ আসছে, ভারত ইসরায়েল, ওইগুলো মাথায় ঢোকে না। সোলাইমানের অ্যানালাইসিস নাকি জামাতের জন্য ক্ষতিকর। কত বড় গাধার ঘরে গাধা, গর্ধপের ঘরে গর্ধপ, ও চিন্তা করে এইগুলো নিয়ে। অথচ আমরা ৯৯% কথা বলি সরাসরি জামাতের পক্ষে। মানে ভারত, ইসরায়েল, যুক্তরাষ্ট্র বা এদের জামাতের জন্য যে আসল যে খেলা, এগুলো তাদের ব্রেন পর্যন্ত, ব্রেন টাচ করবে এই ধরনের ব্রেনই তাদের নাই। এই যে আমি এতক্ষণ যে কথা বললাম জামাতের একটা শ্রেণীর বিরুদ্ধে বললাম না, আশা করি এদের ব্রেন এখন একটু হিট করবে, একটু সুস্থ ধারা চিন্তা করতে শিখবে, শত্রু মিত্র বা কে কি করে এগুলো বোঝার চেষ্টা করবে, এবং তাদের চিন্তাটা রাজনৈতিক হবে, ক্ষুদ্র পরিসরে আমাদের নিয়ে পড়ে থাকবে না। তারা ভারত নিয়ে চিন্তা করবে, ইসরায়েল নিয়ে চিন্তা করবে, যুক্তরাষ্ট্র নিয়ে চিন্তা করবে, গ্লোবাল পলিটিক্স নিয়ে চিন্তা করবে, জিও পলিটিক্স নিয়ে চিন্তা করবে, পলিটিক্যাল জিওগ্রাফি নিয়ে চিন্তা করবে।
আশা করি। তো এই যে এতক্ষণ জামাতের একটা অংশের বিরোধিতা করলাম, আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি যদি বলি যে না, জামাতকে ধ্বংস করতে হবে, জামাতকে নিষিদ্ধ করতে হবে, জামাতকে কোপাতে হবে, জামাতের রাজনীতি করার অধিকার নেই, এরা ৭১ গণহত্যাকারী, আওয়ামী লীগের জামাত এক, অতএব তাদেরকে এক দড়িতে ফাঁসি দাও, এটা হচ্ছে একটা অমানবিক রাজনীতি। এটা হচ্ছে লিমিট ক্রস করা, জামাত বিরোধিতা করা। এই যে জামাতের এক শ্রেণীর গান্ডু আমাদেরকে গালি দেয়, আমরা তাদেরকে গান্ডু বললাম, হতে পারে, এবং দিন শেষে আবার একসাথে আমরা চাও খেতে পারি, এবং 2 দিন পর যারা এখন বলছে ক্ষতিকর না, তারাই আমাদের হাতে পায়ে ধরতে আসবে, ভাই একটু আমার কথা বলেন। আছে, এরকম দেখেছি, যে আমাকে একটু অমুক জায়গায় অমুক টেলিভিশনে একটু নিয়ে দাও, একটু আমাকে পরিচিত করিয়ে দাও। 2 দিন পর আসবে এবং ঠিকই আমরা তাদের হেল্প করব, এবং বিপদে পড়লে পয়সা পাতি চাইতে কিন্তু আমাদের কাছে আসে, পয়সা লাগবে এখন। এটা পার্ট অফ পলিটিক্স, এরকম হয়। কিন্তু মাহফুজ আলমরা এইসব যে লিমিট, এটা বজায় রাখেন নাই। মাহফুজ আলম একদম এই পয়েন্টে গিয়েছিলেন যে শিবির কোপাও, সরাসরি বলেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরকে ইঙ্গিত করে, যে তোমাদের পূর্বপুরুষের যে পরিণতি হয়েছিল, এর মানে ফাঁসি হয়েছিল জামাতের, তার চাইতেও করুণ পরিণতি হবে। এবং সরাসরি জামাত নিষিদ্ধের আলাপ তুলেছিলেন, যে ৭১ গণহত্যাকারী দল জামাত, অতএব তাদের আবার বিচার হতে হবে। মাহফুজের যে পিআর টিম আছে তাদের মাধ্যমে এই আলাপ তুলেছিলেন। এবং উপদেষ্টা থাকাকালীন সময়ে জামাত শিবির এবং পোস্ট ডিলিট করেছে আপত্তিকর বক্তব্য দিয়ে, মনে আছে? ওই যে অতি রাজনীতি, জামাত বিরোধী রাজনীতি কি ওর অন্যায় না? আর বিরোধিতা না থাকলে গণতন্ত্র তো আর হয় না। জামাতের ভালোর জন্যই জামাতের বিরোধিতা দরকার। কিন্তু অতি রাজনীতি এবং লিমিট ক্রস করতে গিয়ে মাহফুজ আলম ফেসে গেছেন। এখন তার একুল কিছু নেই। অতি রাজনীতি আর একটা দিক বলি মাহফুজের। মাহফুজ আক্ষেপ করে বলেছে যে আমি প্রথম বলির পাঠা হতে পারি, কিন্তু শেষ নেই। মানে মাহফুজ যে বলির পাঠা হয়েছে এটা তিনি বলছেন, এর মানে কি তার কোনো গুরুত্ব নাই, তাকে বলি দেওয়া হয়েছে, এটা তিনি বলার চেষ্টা করেছেন। বিস্তারিত আমি যাচ্ছি না, জাস্ট এই পয়েন্টটা নিয়ে আলোচনা করছি যে মাহফুজ মনে করছেন তাকে বলি দেওয়া হয়েছে, এর মানে মাহফুজ ধৈঞ্চা। এখন তিনি বলি হয়েছেন যে কারণে হোক না কেন, তবে একটা কারণ ওই অতি জামাত বিরোধিতা। দেখেন তিনি এনসিপি করতেন, ঠিক আছে, এনসিপি করুক, এনসিপি একটা বড় দল হবে, এনসিপি নিয়ে তার একটা চিন্তা ভাবনা, তিনি এনসিপির অন্যতম তাত্ত্বিক লিডার ছিলেন, ঠিক আছে, ভেরি গুড, হতেই পারে। কিন্তু ওইখানে যে এমন রাজনীতি করেন যে শিবিরের গন্ধ থাকতে পারবে না। প্রথম নাগরিক কমিটিতে শিবির করা ছেলেদের ঢুকতেই দেয়নি, অথচ ওই শিবির করা ছেলেরাই শেষ পর্যন্ত এমপি হয়ে এসেছে, এবং তারাই এনসিপির মূল, এবং তারা জামাতের পারপাস সার্ভ করে না, এনসিপিরই পারপাস সার্ভ করে। কিন্তু মাহফুজ এটা নিয়ে অতি রাজনীতি করেছে যে না, শিবির করলে সে মানে এনসিপি একটা নতুন দল, সেখানে তো অন্য দল করার লোকজনই আসবে, এটাই তো স্বাভাবিক, আকাশ থেকে তো আর লোক নামবে না। কিন্তু না, শিবির করার লোক এখানে থাকতে পারবে না। কারা থাকতে পারবে? ছাত্র ইউনিয়ন করার লোক থাকতে পারবে, ছাত্র ফ্রন্ট করার লোক থাকতে পারবে। তা ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট করে, ছাত্র দল করে, যদি এমনকি ছাত্রলীগ করে যদি এনসিপিতে থাকতে পারে, তাহলে শিবির করার লোক কেন আসতে পারবে না? এই জায়গায় শিবির ঠেকাও, এই জায়গায় অতি রাজনীতি করতেছে, অতি জামাত শিবির বিরোধী রাজনীতি করতেছে, এনসিপির অভ্যন্তরে এনসিপি রাজনীতি থেকেও মাহফুজ মাইনাস হয়ে গেছেন। এখন ওই জায়গায় এখন তিনি আক্ষেপ করে বলছেন যে আমি বলির পাঠা। এটা সবার জন্য শিক্ষা যে অতি রাজনীতি, অতি জামাত শিবির বিরোধিতা রাজনীতির ফল ভালো না।